পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 149 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো 149 পৃষ্ঠায় রয়েছে জ্যামিতি, অধ্যায় 9 জ্যামিতি। তো এখানে লেখা রয়েছে ট্রাপিজিয়াম ও সামান্তরিক। দেখো আমরা ধীরে ধীরে চিত্রের মাধ্যমে বুঝবো ট্রাপিজিয়াম কি, সামান্তরিক কি, এই দুটির বৈশিষ্ট্য কি এবং দুটির পার্থক্য কি। দেখো প্রথমে এখানে লেখা আছে নিচের আয়তাকার ও ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির উপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। এখানে দুটি আয়তাকার ফ্রেম দেওয়া আছে আর দুটি ত্রিভুজাকার ফ্রেম দেওয়া আছে। আয়তাকার কেমন আমরা আগের ক্লাসে শিখেছি, আশা করি মনে আছে। আয়তাকারটা হচ্ছে এই দেখো এই বাহুটা আর ঠিক এটার বিপরীত বাহুটা সমান সমান এবং সমান্তরাল, আবার এই যে এই বাহুটা এবং এই বাহুটা বিপরীত বাহুটা সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটি কোণ এই যে কোণগুলা কি সমকোণ। আশা করি তোমাদের মনে আছে, আমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু শিখেছিলাম যে আয়তকার আকৃতির বৈশিষ্ট্য কি বা আয়তের বৈশিষ্ট্য কি। যে এই আকৃতিটাও সেম, বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর কোণগুলো হচ্ছে সমকোণ। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ। আর এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, কারণ এদের তিনটি বাহু আছে। আচ্ছা, এখন এই চারটা ফ্রেম দিয়ে আমরা কত ধরনের আকৃতি তৈরি করতে পারি সেটা আমরা শিখব। দেখো প্রথমে এখানে এই যে এই দুইটা ফ্রেম, অর্থাৎ এই সবুজ ফ্রেমটা আর হচ্ছে এই হলুদ ফ্রেমটা, এই দুইটা ফ্রেম একসাথে করে এই ক নাম্বারের চিত্রটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখানে একটা এই যে মাঝখানে একটা আকৃতি তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে এইখানে খ নাম্বারে আবার এই যে এই আয়ত 2 আর হচ্ছে আয়ত 1, এই দুটি ফ্রেম একসাথে করে এই মাঝখানের এই আকৃতিটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, তারপরে এই গ নাম্বারে ত্রিভুজ হচ্ছে 1 আর ত্রিভুজ 2, এই দুটি আকৃতি একসাথে করে মাঝখানের এই ফ্রেম এই আকৃতিটি তৈরি করা হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরেরটা দেখো, এরপরে হচ্ছে আয়ত 1 আর আয়ত 2 নিয়ে মাঝখানের এই আকৃতিটি তৈরি করা হয়েছে। ও নাম্বারে আয়ত 1 অর্থাৎ এই যে নীল কালারের আর হচ্ছে আয়ত 2 অর্থাৎ সবুজ কালারের, এই দুটি আয়ত নিয়ে এই মাঝখানের এই আকৃতিটি তৈরি করা হয়েছে। চ নাম্বারে ত্রিভুজ 2 আর আয়ত 2 নিয়ে মাঝখানের এই আকৃতিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা ফ্রেম আরেকটা ফ্রেমের উপরে বসালে তারপরে মাঝখানের এই আকৃতিগুলা তৈরি হয়েছে, তাই তো? এই যে এখানে চারটা আকৃতি তৈরি করা হয়েছে। এখন এই আকৃতিগুলো কেমন সেটা আমরা দেখব। এই দেখো এখানে এই যে এই ক নাম্বারে এই যে আকৃতিটা এখানে দেওয়া হয়েছে, খ নাম্বারের এই মাঝখানের আকৃতিটা এখানে দেওয়া হয়েছে, সেম ভাবে গ, ঘ, ঙ, চ, এই যে চ নাম্বারের এই আকৃতিটা এখানে দেওয়া হয়েছে। এই আকৃতিগুলো আমরা পেয়েছি। এই হচ্ছে 49 পৃষ্ঠাতে রয়েছে। এরপরে পরের পৃষ্ঠা অর্থাৎ 50 পৃষ্ঠাতে রয়েছে, দেখো সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে দুইটি দল তৈরি করি, অর্থাৎ সমান্তরাল বাহুর ভিত্তিতে। তো সমান্তরাল বাহুটা কি এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সমান্তরাল বাহুটা কি এটা আমাদের জানতে হবে। এই যে সমান্তরাল বাহু, এটা কি আমাদের বুঝতে হবে। সমান্তরাল, অন্তরাল, অন্তফল, অন্ত মানে হচ্ছে বিয়োগ ফল, অর্থাৎ সমান দুইটা রেখার মাঝখানের যে বিয়োগফলটা আছে বা পার্থক্যটা আছে সেটা সবসময় সমান হবে, সেটাই হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল হতে গেলে দুইটা জিনিস আমাদের, সমান্তরাল যখন কথাটা শুনবো তখন আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে মাঝখানের দূরত্ব সমান, অর্থাৎ মাঝখানের বিয়োগফল সমান, এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যে একটি আরেকটিকে ছেদ করে না, একটি আরেকটিকে ছেদ করে না। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। মনে করো এই একটি লাইন আছে, আবার এই একটি লাইন আছে। তো এই দুটি লাইনের মাঝখানের যে দূরত্বটা, এই যে মাঝখানের যে দূরত্বটা, এই দূরত্বটা সবসময় সমান। হ্যাঁ, রেল লাইনের
লাইনগুলো তোমরা এভাবে দেখতে পারবা যে দুইটা লাইন মাঝখানের দূরত্বটা সব সময়ই সমান থাকে, কখনো কমেও না কখনো বাড়েও না, সব সময় সমান থাকে। অর্থাৎ এই দুইটা লাইন কখনো একটা আরেকটাকে ছেদ করে না, ঠিক আছে? যখন মনে করো একদিকে একটা লাইন আছে, আরেকটা লাইন মনে করো আরেকদিকে একটু এই যে কম আছে, মনে করো এদিকে কম যদি কমে যায় আস্তে আস্তে, তাহলে এই যে আস্তে আস্তে করে ছেদ করে যাবে। আর যদি বেড়ে যায়, মনে করো এইভাবে বেড়ে গেল, তখন আবার দেখা যাবে এইখান থেকে যখন বাড়ানো হবে, এখান থেকে যখন বাড়ানো হবে, তখন আবার এখান থেকে বাড়াইলে দেখা যাবে এই যে এই সাইডটাতে এক সময় ছেদ করবে। তো কিন্তু যদি সমান্তরাল হয় তখন এটা যতই বাড়ানো হোক না কেন, যতই বাড়ানো হবে কিন্তু ছেদ কিন্তু কখনোই করবে না। তুমি যে পাশেই বাড়াও কিন্তু ছেদ করবে না, এদিকে বাড়াইলেও ছেদ করবে না, আবার দেখা যাচ্ছে যে উপর দিকে বাড়ালেও এটা ছেদ করবে না। কিন্তু মাঝখানের দূরত্বটা যদি সবসময় সমান না থাকে, তখন দেখা যাবে একটা সময় একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করছে। তাহলে সমান্তরাল এই কথাটা বললে আমরা কি বুঝবো? সমান্তরাল কথাটা বললে আমরা বুঝবো যে একটা রেখা আরেকটা রেখাকে কখনো ছেদ করবে না। দ্বিতীয় কথাটি হচ্ছে মাঝখানের দূরত্বটা সবসময় সমান থাকবে, অর্থাৎ দুটি রেখার মাঝখানের দূরত্ব সবসময় সমান থাকবে। তো দেখো এখানে আমাদের ১ নম্বরে বলেছে শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, সেইগুলো আমরা এইখানে লিখব। আর ২ নম্বরে বলেছে ২ জোড়া বাহু পরস্পর সমান্তরাল, সেগুলো আমরা এর নিচের দিকে লিখব। আচ্ছা দেখো, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এই চিত্র থেকে আমরা খুঁজে বের করি। উপরের এই চিত্র থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোথায় এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল রয়েছে। আচ্ছা দেখো এখানে এই যে প্রথম চিত্রটা, এই চিত্রটার এই যে বাহুটা, এই বাহুটা আর এই যে বাহুটা, এই বাহুটা, এই দুইটা বাহুর মাঝখানের দূরত্ব কিন্তু সমান, সব সময় সমান। তাহলে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। কিন্তু এই বাহুটা আর এই বাহুটা, এই যে এখানে দূরত্বটা কম কিন্তু এখানে দূরত্বটা বেশি, তাহলে এই দুটা বাহু পরস্পর সমান্তরাল নয়। তাহলে এখানে কয় জোড়া বাহু সমান্তরাল আছে? এক জোড়া। তাহলে এই যে এখানে ক লেখা হয়েছে, মানে ক নম্বরের চিত্রটা হচ্ছে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এরপর খ নম্বরের চিত্রটা খেয়াল করো, এখানে এই যে বাহুটা, এই বাহুটা আর এই বাহুটার মাঝখানের যে দূরত্ব আছে, এই দূরত্ব কিন্তু সবসময় সমান। তাহলে এই বাহু দুইটা, মানে এই জোড়া বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। আবার দেখো এই বাহুটা আর এই বাহুটার মাঝখানের দূরত্বটাও কিন্তু সবসময় সমান, সবসময় সমান। তাহলে এই বাহু দুটাও কি পরস্পর সমান্তরাল। তাহলে এখানে দুই জোড়া বাহু পরস্পর সমান হয়েছে, এই জোড়া বাহুও সমান্তরাল আবার এই জোড়া বাহুও সমান্তরাল। তাহলে দুই জোড়া বাহু যদি হয় তাহলে এটা দ্বিতীয় ঘরে আসবে, অর্থাৎ এখানে খ নাম্বার হবে। খ নাম্বার চিত্রটা হচ্ছে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এরপরে গ নাম্বার চিত্রটা খেয়াল করো, গ নাম্বার চিত্রে এখানে এই বাহুটা আর এই বাহুটা, এখানে দূরত্বটা কম কিন্তু এখানে দূরত্বটা বেশি, তাহলে এই বাহু জোড়া সমান্তরাল নয়। আবার এখানে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানের যে দূরত্ব আছে এখানে কম আর এখানে বেশি, তাহলে এই বাহু দুটাও সমান্তরাল নয়। তাহলে এই আকৃতিটার মধ্যে এক জোড়া বাহুও সমান্তরাল নয়, তাহলে এটা এই ঘরে আমাদের আসবে না। তারপরে এই চিত্রটা খেয়াল করো, এখানে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানের যে দূরত্ব আছে সব সময় কিন্তু সমান, তাহলে এই জোড়া বাহু সমান্তরাল। তারপরে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানের যে দূরত্ব আছে এই দূরত্বও কিন্তু সব সময় সমান, তাহলে এখানে দুই জোড়া বাহু সমান্তরাল। তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল হলে এটা এইখানে আসবে, এই যে এখানে ঘ নাম্বার চিত্রটা দুই জোড়া বাহু সমান্তরাল। তারপরে এই ও নাম্বার চিত্রটা খেয়াল করো, এখানে এই বাহুটার আর এই বাহুটার মাঝখানে দূরত্ব সমান, তাহলে এক জোড়া বাহু সমান হলো। আবার এই বাহুটা আর এই বাহুটার মাঝখানে দূরত্ব সবসময় সমান, তার মানে দুই জোড়া বাহু এখানে সমান্তরাল, তাহলে এটা এই ঘরে আসবে, ও নাম্বার চিত্র। তারপরে চ নাম্বার চিত্রটা খেয়াল করো, এখানে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানে দূরত্ব এই যে সবসময় সমান, তাহলে এই জোড়া বাহু সমান্তরাল। তারপরে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানে দূরত্ব এখানে কম আর এখানে বেশি, তাহলে এই বাহুটা সমান্তরাল হলো না, এই বাহু জোড়া সমান্তরাল হলো না। তাহলে এখানে কয় জোড়া বাহু সমান্তরাল? এক জোড়া বাহু সমান্তরাল। এখানে তাহলে চ নাম্বারটা এই উপরের ছকে আসবে। এই গেল ছক পূরণ হয়ে গেল। এরপরে দেখো এখানে এরপরে কি লেখা আছে, এখানে ২ নম্বরে লেখা আছে উল্লেখিত ৬টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? যদি থাকে তবে কেন? সেটি আয়ত, তার কারণ ব্যাখ্যা করি। আচ্ছা উপরের চতুর্ভুজগুলো আমরা একটু দেখি। দেখো এখানে কোনো আয়ত আছে?
এটা আয়ত না, 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 এই যে এটা আয়ত, এটা আয়ত না। তাহলে ও নাম্বার চিত্রটি হচ্ছে একটি আয়ত। কেন আয়ত? কারণ আয়তের যে বৈশিষ্ট্যগুলা সেটা এই ও নাম্বার চিত্রের সাথে মিলে যায়। সেগুলা কি? সেগুলো হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল। আবার এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে? তাহলে আয়তর একটা বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সেটা আছে। আবার প্রত্যেকটি কোণ সমকোণ। এই যে দেখো এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি। তার মানে চারটা কোণ আছে, চারটা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা আয়ত, কিন্তু অন্য কোন চিত্রের মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নেই। তাহলে ও নাম্বার চিত্রটি হচ্ছে একটি আয়ত, তার কারণ আমরা জানলাম। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা জানলাম। তারপরে এখানে এই মেয়েটি বলছে, না এখানে কি বলেছে যে আমরা চতুর্থ শ্রেণীতে বর্গ ও আয়ত সম্পর্কে জেনেছি। উপরে চতুর্ভুজ গুলোর মধ্যে কোনটি আয়ত? এটা আমরা জানলাম। ও নাম্বার চিত্রটা হচ্ছে আয়ত। তারপর এখানে বলছে ও, এই যে দেখো ও এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এছাড়া এর প্রতিটি কোণ সমকোণ, তাই ও নং চিত্রটি হচ্ছে চতুর্ভুজ ও হচ্ছে একটি আয়ত। ঠিক আছে, দেখো এখানে কিন্তু লিখেই দিয়েছে। এই যে আয়তের বৈশিষ্ট্যগুলো কি কি? বিপরীত বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। এই তো এতটুকুই হচ্ছে আয়ত এর বৈশিষ্ট্য। তারপর দেখো এই ছেলেটি কি বলছে, এখানে ছেলেটি বলছে এখানে কিছু চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আবার কিছু চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এই যে এখনই আমরা আলাদা করে ফেলবো, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে কি হবে আর দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে কি হবে। যখন এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হবে তখন সেটা হবে ট্রাপিজিয়াম, যখন দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হবে তখন সেটা হবে সামান্তরিক। ঠিক আছে, আমরা একটু আগে এগুলো আলাদা করেছি। ক নাম্বার চিত্র আর চ নাম্বার চিত্র হচ্ছে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর ও নং চিত্রে দুই জোড়া বাহু, ঘ নং চিত্রে দুই জোড়া বাহু সমান্তরাল, আর খ নাম্বার চিত্রে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এই ঘ ও খ এই চিত্রগুলো কি? এগুলো হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, তারপরে ক আর চ এখানে এক জোড়া বাহু সমান্তরাল, পরস্পর সমান্তরাল। তাহলে ক আর চ নাম্বার চিত্রটা কি? এটা হচ্ছে ট্রাপিজিয়াম। বুঝতে পেরেছো? এই যে দেখো এখানে ট্রাপিজিয়াম আর সামান্তরিকের আলাদা করে একটি চিত্র দেওয়া আছে। এই যে এটাও একটা ট্রাপিজিয়াম, কারণ এখানে এক জোড়া বাহু, যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল নয়। তাহলে এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। আর সামান্তরিকের এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আবার এই বাহুটা সমান্তরাল, তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। এখন দেখো এই যে ট্রাপিজিয়াম লিখেছে এখানে আর এখানে, এই দুটো একসাথে এখানে ট্রাপিজিয়াম লিখেছে। তার মানে এই ট্রাপিজিয়ামে আমরা জানলাম যে এক জোড়া বাহু সমান্তরাল, আর সামান্তরিক হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল। দুই জোড়ার মধ্যে কিন্তু এক জোড়া আছে, তাই না? তাই সামান্তরিকও একটা ট্রাপিজিয়াম, কারণ দুইয়ের ভিতরে এক আছে। ট্রাপিজিয়ামে একটি বাহু সমান্তরাল হতে হবে, তো এখানে একটি বাহু তো সমান্তরাল আছে, তাহলে সামান্তরিকও এক ধরনের ট্রাপিজিয়াম। বুঝতে পেরেছো? তারপর দেখো এই ছেলেটি বলছে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা আমরা এতক্ষণ বুঝেছি, জেনেছি। এখন এখানে দেখো নোট করে দেওয়া আছে, তোমরা এটা মনে রাখবা। তারপর এখানে এই মেয়েটি বলছে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। এটা আমরা একটু আগেই বুঝে এসেছি যে সকল সামান্তরিকই একটা ট্রাপিজিয়াম। আশা করি বুঝতে পেরেছো। আমরা 149 পৃষ্ঠা এবং 150 পৃষ্ঠা পড়লাম। এর পরের ক্লাস আমরা 51 পৃষ্ঠা থেকে পড়বো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।